তপ্ত রোদে অতিষ্ঠ জননগরী, কাঠফাটা রোদের হিটে গাজালা ভাব, মাথার ওপরে সূর্যটা যেন দাঁড়িয়ে আছে। সময় ঠিক তখন দুপুরের ঘরে, ঘড়ির কাঁটায় 1:13। মাত্র ক্লাস শেষ করে কলেজের মাঠে নামল পঞ্চবান্ধবী। রোদের প্রহরতায় মুখ কুচকে বিরক্তি প্রকাশ করছে এক একজন। ইতিমধ্যে দরদর করে ঘামে ভিজে উঠেছে জামা সহ সবার গায়ের অ্যাপ্রনটাও। কিন্তু এর মাঝেই দল ছেড়ে রাফাকে কোথাও দৌড়ে চলে যেতে দেখে আচানক চমকে উঠল সবাই। মুহূর্তে হাঁটা থামিয়ে পেছন ফিরে রাফাকে উঁচু গলায় ডাকল মায়া। রাফা, কই যাচ্ছিস তুই? মায়ের কথার তৎক্ষণাৎ উত্তরে বলল রাফা, জানো 2 মিনিট অপেক্ষা করো, আমি 5 মিনিটে আসতেছি। রাফাকে দৌড়াতে দেখে পাশ থেকে বিরক্তিতে চেঁচালো শ্রেয়া। রাফাকে উদ্দেশ্য করে বলল, তোকে রেখে চলে যাব কিন্তু আমরা। তোকে দাঁড়াতে কে বলেছে? তুই চলে যা, আমার জানু থাকলেই হবে। এর মাঝে মায়াকে উদ্দেশ্য করে পুনরায় চেঁচালো রাফা। ভুলভাল ইংরেজি বলে বলল, জানু, ইউ ওয়েটিং, আই অ্যাম কামিং 2 মিনিট। চঞ্চল রাফার চঞ্চলতা নিয়ে সবার ধারণা বিগত দিনে ভালো করেই হয়েছে। সবার থেকে মায়ের ধারণাটা বেশি হয়েছে রাফাকে নিয়ে। সেই দিন মায়া রাফার জীবন বাঁচানোর পর থেকে যেন রাফার জন্য আর একটা বিশ্বাসযোগ্য স্থান হয়ে দাঁড়িয়েছে। রাফার জন্য সবাই একদিকে, কিন্তু মায়া অন্যদিকে। মায়া এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে হতাশার নিঃশ্বাস ফেলল রাফাকে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে। শ্রেয়া রাফাকে চলে যেতে দেখে সেও এই রোদেই দাঁড়ালো। রাফার অতিরিক্ত চঞ্চলতা তাদের সবাইকে দারুণ আনন্দ দেয়, কিন্তু অতিরিক্ত রোদের জন্য সবাই ক্যাম্পাসের করিডোরে দাঁড়াতেই মিনিট খানিকের ভেতরে রাফাকে দেখা গেল 2 হাতে কোন আইসক্রিম নিয়ে দৌড়ে আসতে। মায়ের বরাবর থেমে হাঁপাতে হাঁপাতে মায়ের দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে কপাল কুঁচকে রাফার দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিমের জন্য এইভাবে দৌড়াচ্ছিলি? তো কি করব, আমার জানুর গরম লাগতেছে, তো ওকে একটা আইসক্রিম খাওয়াবো না? তাই বলে এত মানুষের সামনে দৌড়াতে গেলি কেন? হেঁটে যেতেই। আরে চিল, আইসক্রিম খাও তো জানু। রাফা হাতের অপর একটা আইসক্রিম জুয়ের দিকে বাড়িয়ে দিয়ে সে অবশিষ্ট আইসক্রিমটা নিজে খেতে লাগলো। শ্রেয়া নাদিয়া কারো জন্য আইসক্রিম আনতে না দেখে চেতে ওঠে শ্রেয়া। তুই আমাদের জন্য আইসক্রিম আনলি না কেন? আমাদের গরম লাগছে না? রাফা দায়সারা উত্তরে বলল, গরম লাগলে কিনে খা, আমি কেন নিজের টাকায় তোদের আইসক্রিম খাওয়াতে যাব? আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি নাকি? আজব। তাহলে মায়াজুইকে খাওয়ালি যে? দেখ শ্রেয়া, জানু আমার জানু লাগে, আর জানুর বোন আমার বোন হয়, সেজন্য দুজনকে খাওয়ালাম। এখন তোরা আমার কি লাগোস যে খাওয়াবো? পাশ থেকে নাদিয়া অবাক সুরে বলল, মানে আমরা তোর বান্ধবী না? আইসক্রিমের কাগজটা ছাড়াতে ছাড়াতে নাদিয়ার কথার উত্তরে রাফা বলল, সেটা আবার কখন হলাম? জীবনে কখনো স্বীকার করেছিস বা কাউকে বলেছিস যে তোরা আমার বান্ধবী হোস সেইটা? নাদিয়া খানিকটা দমে গিয়ে বলল, বলতে হবে কেন? 2 মাস ধরে আমরা একত্রে আছি, তাহলে হলাম না বান্ধবী? তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে রাফা তাকিয়ে বলল, 2 মাস ধরে তোরা কি আমার সাথে আছিস, নাকি আমি জানুর সাথে আছি বলে তোদের সাথে দেখা হচ্ছে? কোনটা? দেখ, আমার থেকে আইসক্রিম খেতে হলে আগে আমার বান্ধবী হতে হবে, নয়তো আমি কাউকে ফ্রিতে একটা সুতাও দেওয়ার মানুষ না। নাদিয়ার কিছু বলার আগেই শ্রেয়া রাফাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করার আবদার জানাতেই রাফা সেটা বেশ ভাব নিয়ে একসেপ্ট করে। শ্রেয়ার সঙ্গে সঙ্গে নাদিয়াও তাই করল। মুহূর্তের মাঝেই 3 জনের মাঝে বেশ বন্ধুত্ব একটা ভাব তৈরি হলো। শ্রেয়া রাফাকে আইসক্রিম খাওয়ানোর আবদার করার আগেই সেটা পুনরায় না করে বসল রাফা। বলল, আমি কেন খাওয়াবো? মানে এখন না আমরা বন্ধু হলাম? তাহলে তুই আমাকে খাওয়া আগে। আমি না সকালে তোকে 10 টাকার আমড়া খাওয়ালাম, ভুলে গেছিস? শ্রেয়ার কথায় রাফার মনে পড়ল সত্যি সত্যি শ্রেয়া সকালে সবাইকে আমড়া খাইয়েছিল, সেখানে রাফাও ছিল। তাই এখন রাফারও উচিত শ্রেয়ার সাথে নিজের আইসক্রিম শেয়ার করা। রাফা আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে শ্রেয়ার দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিতে দিতে বলল, ঠিক আছে, তাহলে তুই আমার আইসক্রিম থেকে 5 টাকার করে 10 টাকার কামড় দিবি, ছোট করে দিবি, কেমন? আচ্ছা দে। শ্রেয়া মাথা কাত করে সম্মতি দিয়ে হাঁ করতেই রাফা নিজের আইসক্রিমটা এগিয়ে দিল। চোখের পলকে রাফার অর্ধেক আইসক্রিমটা চলে গেল শ্রেয়ার মুখে। শ্রেয়ার হঠাৎ কাণ্ডে রাফা বোকার মতো তাকিয়ে রইল শ্রেয়ার মুখের দিকে। মায়া, জুই, নাদিয়া উচ্চস্বরে হেসে উঠতেই নাদিয়ার হাতে বাকি অর্ধেক আইসক্রিমটা ধরিয়ে দিতে দিতে বলল, নাদিয়া তুই আমার আইসক্রিমটা ধর, আজকে ওর পেট থেকে বের করবই আমি আমার আইসক্রিম। নে ধর। শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো নাদিয়ার কাছে রাফা আইসক্রিম জমা দেওয়ার কাজটা করল। রাফা যখন শ্রেয়ার মুখ খোলার চেষ্টা করছিল, সেই ফাঁকে নাদিয়া রাফার বাকি অর্ধেক আইসক্রিমটা মুখে পুরে গাল ফুলিয়ে চিবুতে লাগলো। এতে করে মায়া ও জুয়ের মধ্যে পুনরায় হাসির রোল পড়ল। মায়া হেসে রাফাকে নিজের কাছে টেনে
নিজের হাতের আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, আয়, এটা আমরা দুজন ভাগ করে খাই। মায়ের কথায় রাফা নাদিয়ার দিকে তাকাতেই দেখল সে মুখ ভরে আইসক্রিম চিবাচ্ছে। রাফা নিজের বোকামি বুঝতে পেরে গাল ফুলে মায়ের আইসক্রিমটা ফিরিয়ে দিতে দিতে বলল, খাবো না আমি। আরে আয় না জানু, ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে, বুঝলি? মন খারাপের রাফা মায়ের পাশাপাশি হেঁটে মায়ের আইসক্রিমে কামড় বসাতে চাইলে শ্রেয়া দৌড়ে এসে রাফার গলা জড়িয়ে ধরতেই একইভাবে নাদিয়াও এসে রাফাকে জড়িয়ে ধরল সরি বলে। দুষ্টুমিতে মেতে থাকা পঞ্চবান্ধবীর বিনে সুতোর সম্পর্কটা যেন চোখে লাগার মতো শক্ত হলো। শ্রেয়া নাদিয়াকে বিদায় জানিয়ে বাকি তিনজন রাস্তার পাশে দাঁড়ালো রিকশার জন্য। যদিও রাফা উল্টো পথে যাবে রিকশা নিয়ে, তারপরেও সে রিকশার জন্য একই মোড়ে মায়াদের জন্য দাঁড়ালো। মিনিট দুয়ের ব্যবধানে কোথায় থেকে রাহাত দৌড়ে এসে দাঁড়ালো মায়ের সম্মুখে। রাহাতের হঠাৎ উপস্থিতিতে চমকে ওঠার মতো তিনজনই তাকালো সেই দিকে। রাহাত হাঁপাতে হাঁপাতে খুব বিনয়ের সঙ্গে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আমার সাথে চলুন, হৃদ ভাইয়ের আব্বা আসছেন আপনার সঙ্গে দেখা করতে। চলুন ভাবি। হৃদের আব্বা মানে মায়ার শ্বশুর, আর তিনি হৃদের সঙ্গে মায়ের বৈবাহিক সম্পর্কটা নিয়ে অবগত আছেন এতদিনে মায়া যতটুকু জেনেছে। এখন হঠাৎ সবার অগোচরে আর মায়াকে ডেকে পাঠানো ওনার সঙ্গে দেখা করতে সবকিছু মায়ের মনে ভয়ভীতি সৃষ্টি করল। মায়ের মনে হলো তিনি নিশ্চয়ই মায়াকে বলবে যেন সে হৃদের জীবন থেকে দূরে সরে যায়। তারা বড় লোক আর মায়েরা গরিব, এই জন্য হৃদের সঙ্গে মায়াকে মানাবে না, এমন কিছুই বলবে। হয়তো তিনি এটাও বলতে পারে মায়া যেন হৃদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। এলোমেলো চিন্তাভাবনায় মায়ের মন অস্থির হলো অজানা ভয়ে। সত্যি হৃদের বাবা এসেছে কিনা সেটা শিওর হতে মায়া পুনরায় বলল, সত্যি আপনার ভাইয়ার আব্বু এসেছে? মানে আমার শ্বশুর? আতঙ্কে মায়া তাড়াহুড়োই কি থেকে কি বলে ফেলল, কিন্তু রাহাত তাতে বিন্দুমাত্র মাইন্ড করল না, বরং আগের নাই নম্রতায় সম্মতি দিয়ে বলল, জি ভাবি, চলুন। মায়া ভয়ে আমতা আমতা করল। হুট করে হৃদের বাবার সঙ্গে দেখা করাটা মায়ের মনে ভীতিকর লাগলো। এমনিতেই হৃদ মায়ের সঙ্গে কথা বলছে না, তার ওপর আবার হৃদের বাবা। ভয়ার্ত মায়া মাথা নাড়িয়ে হাঁটল রাহাতের পেছন পেছন। ধীর পায়ের গতি আর মায়ের হাঁসফাঁস ভঙ্গি বলছে মায়া এই মুহূর্তে কতটা ভয়ে সিটিয়ে আছে হৃদের বাবার উপস্থিতি নিয়ে। রাস্তার অপর পাশে একটা সাদা মার্সিডিজ দেখা গেল। রাহাত মায়াকে নিয়ে সেখানে যেতেই পেছনের দরজা খুলে বেরিয়ে আসলো মধ্যবয়স্ক নিহাল খান। রোজকার মতোই গায়ে সাদা পাঞ্জাবি পাজামা জড়িয়ে, মুখে ওয়ান টাইম মাস্ক, হয়তো বর্তমান মন্ত্রী হওয়ায় জনমুখী হতে বাঁচতে মুখে মাস্ক পরা। মায়া উনার সামনে যেতেই মাথা তুলে তাকালো ওপরের দিকে। লম্বা চওড়া এক বলিষ্ঠবান পুরুষ নিহাল খান। দেখেই বোঝা যায় হৃদ বাবার মতো হাইট পেয়েছে, গায়ের রংটাও দুধ সাদা। রোদের তাপে চামড়ায় লাল হয়ে আছে। মায়ের এক মুহূর্তের জন্য মনে হলো সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ তাআলা ওর শ্বশুরবাড়িতে ট্রান্সফার করে দিয়েছে, বাকি ওরা তো প্লাস্টিকের। সবাই বলে মায়া সুন্দর, অথচ এই শ্বশুরবাড়ির পাবলিকদের সামনে দাঁড়ালে মায়ের মনে হয় ও বড়সড় ডিম পেয়ে ফেল করে প্রতিবার। এদের সামনে নিজেকে সুন্দর দাবি করে পাশ করাই যাবে না ইহজীবনে। মায়া সুন্দর সুদর্শন শ্বশুরের দিকে তাকিয়ে নম্রতায় মিহিস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। মাস্কের ভেতর থেকেই নিহাল খানের অল্প হাসির শব্দ কানে আসলো মায়ার। তিনি মায়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছেন আপনি? মায়া চমকানোর মতো অবাক চোখে তাকালো নিহাল খানের দিকে। মায়া খুনাক্ষরেও ভাবেনি ওর শ্বশুর এত ভালো ব্যবহার করবে ওর সাথে। মায়ের সাথে আজ প্রথমবার নিহাল খানের কথা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার দুজনের দেখাদেখি হলেও কখনো কথা হয়নি কারো, কিন্তু আজ সরাসরি মায়াকে আম্মু বলে সম্বোধন করতেই মায়ের জড়তা কমে আসলো কিছুটা। মায়া জানতো নেতারা খুব ভয়ঙ্কর আর চতুর্মুখী মানুষ হয়, ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করে না। অথচ মায়ের সঙ্গে কি নম্রতার ব্যবহার করছে ওর শ্বশুর। নিহাল খানকে নিয়ে মায়ের এতক্ষণ পাওয়া অজানা ভয়গুলো যেন হঠাৎ করেই কমে আসলো। খানিকটা সহজ হয়ে জড়তায় মিহি গলার উত্তর করল মায়া, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? খুব গুছানো আর আন্তরিকতার সঙ্গে হাসি মুখে কথা বলল নিহাল খান। বাবাকে আঙ্কেল বললে হবে আম্মু, বাবাকে বাবাই ডাকতে হয় বোকা মেয়ে। এরপর থেকে বাবা ডাকবে, কেমন? হৃদ আমার ছেলে হলে তুমি আমার ছেলের বউ, আমার একটা মেয়ে। আমার মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে ভালো দেখায় না, বাবা বাবাই হয়, মনে থাকবে? মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে মায়া বলল, জি আব্বু। দ্যাটস এ গুড গার্ল। কলেজ শেষ আম্মু? মায়া আবার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ধীর গলায় বলল, জি। তাড়াহুড়ো আছে আপনার? না আব্বু। দুপুরে খেয়েছেন কিছু? না, কলেজ মাত্রই ছুটি হলো, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো।
আপনি খেয়েছেন? না আম্মু, আপনার মতোই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তার আগে একটা মিটিংয়ে যেতে হবে। আসলে সামনে নির্বাচন, তাই এখন একটু ব্যস্ততা বেশি, নয়তো বাবা মেয়ে মিলে লাঞ্চটা শেষ করতাম। আচ্ছা যাই হোক, আপনি এটা নিন আম্মু, আমি খুব খুশি হব। নিহাল খানের হাতে একটা মোটাসোটা চিঠির খাম ছিল। এতক্ষণ মায়া লক্ষ্য করেনি সেইটা, মনে করেছিল হয়তো নিহাল খানের জরুরি কিছু হবে এই খামটাতে। কিন্তু মায়ের দিকে খামটা এগিয়ে দিতেই মায়া আমতা আমতা করল খামটি নিতে। মায়াকে দ্বিধাবোধ করতে দেখে তিনি পুনরায় মায়াকে বলল খামটা নিতে। মায়া জড়তার হাতে খামটি নিতেই বুঝতে পারল বেশ ভারী এই খামটি। এতে কি আছে মায়া জানে না, জানার চেষ্টা করতেও হলো না। তার আগেই নিহাল খান নিজেই বলতে লাগলো, সরি আম্মু, আপনাকে উপহারের বদলে টাকা দিচ্ছি বলে। আসলে আপনার এই বুড়ো বাবা মেয়েলি কেনাকাটা সম্পর্কে বোঝে না। বলতে পারেন আমার পূর্বে যতটুকু অভিজ্ঞতা ছিল সেটাও এখন ভুলে গেছি, অনেক বছর হলো। এই টাকাগুলো দিয়ে আপনার পছন্দ মতো কিছু কিনে নেবেন, তাহলে আমি খুশি হব। আসলে আপনার বিয়ের খবরটা আমি আরও আগেই পেয়েছিলাম, কিন্তু তারপরেও এতদিন ব্যস্ততার জন্য আপনার সাথে দেখা করতে আসতে পারিনি। সামনে নির্বাচন, তারপর হৃদটা কেন জানি এখন চট্টগ্রামে আসছে না আমাকে হেল্প করতে। আসলে হৃদ নেই বলে আমাকে এই সকল কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, পরশু বাড়িতে মেজবান রাখা হয়েছে, আপনাকে দাওয়াত করতে আসলাম আম্মু। আপনি অবশ্যই আপনার শ্বশুর বাড়িতে উপস্থিত থাকবেন সপরিবারে। আমি আরিফকে বলে রাখবো আপনাদের নিয়ে যেতে, কেমন? মায়া মাথা কাত করে আবারও সম্মতি দিয়ে বলল, জি আচ্ছা। আচ্ছা আম্মু, তাহলে আজ আসি। আপনি একটু হৃদকে বলে দেবেন যেন কালকের মধ্যে চট্টগ্রামে চলে আসে। আসলে হৃদ নেই, তাই একা হাতে আমাকে সবটা সামলাতে আমি হিমশিম খাচ্ছি। আপনি বললে হয়তো ও চলে আসবে। মায়া বলতে পারল না হৃদ মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রাম আসে না, কিন্তু নিহাল খানের ব্যস্ততা দেখে মায়ের সত্যিই খারাপ লাগলো। অপরাধ বোধে জড়িয়ে মায়া সত্যিটা গোপন করে বলল, জি আচ্ছা, আমি ওনাকে বলবো আব্বু। মায়ের কথার সাথে সাথে নিহাল খানের আদুরে হাত উঠে যায় মায়ের মাথার ওপর। স্নেহময় হাতে হিজাবের ওপর দিয়ে হাত বুলিয়ে বলল, আজ আসি তাহলে আম্মু, আপনি ভালো থাকবেন কেমন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে উঠতে উঠতে মায়ের সালামের উত্তর করল নিহাল খান। রাহাতও গিয়ে বসলো গাড়ির সামনের সিটে ড্রাইভারের সঙ্গে। কয়েক সেকেন্ড ব্যবধানে গাড়িটিকে চলে যেতে দেখে রাস্তার অপর পাশ থেকে তাড়াহুড়োয় এগিয়ে আসলো জুই আর রাফা। দুজন মায়াকে ঘিরে নানান কথা জানতে চাইল। জুই মায়াকে প্রশ্ন করে বলল, কেন এসেছিল আঙ্কেল? আমার সাথে দেখা করতে। ওনাদের বাসায় নাকি মেজবান রাখা হয়েছে, সেজন্য আমাকে ছেলের বউ হয়ে সেখানে উপস্থিত থাকতে বলল। পাশ থেকে জুয়ের কথার ফোড়ন কেটে রাফা বলল, জানু, তোর হাতে ওইটা কি? রাফার কথায় মায়া জুই সকলের দৃষ্টি মায়ের হাতের খামটার ওপর পড়ল। মায়া ঠোঁট উল্টে খামটা ঘুরিয়ে এপিট ওপিট দেখে বলল, মনে হয় টাকা আছে। ওনার আব্বু খামটা দিয়ে বলল আমার পছন্দ মতো কিছু কিনে নিতে। উনি নাকি মেয়েলি উপহার বোঝে না, তাই আমাকে টাকা দিতে বাধ্য হলো। রাফা হাত বাড়িয়ে বলল, প্যাকেটটা দে তো আমাকে, দেখি কত আছে। রাফা মায়ের দিকে প্যাকেটটি এগিয়ে দিতেই রাফা সেটি হাতে নিয়ে প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে আসলো 500 টাকার একটা মোটা বান্ডিল। টাকার ওপর ব্যাংকিং সিল সহ টাকার পিন আটকানো। রাফা মোটা টাকার বান্ডিল হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল সবার। মায়া নিজেও ভাবেনি এত টাকার বান্ডিল ওর শ্বশুর ওকে ধরিয়ে দেবে, তাহলে সে কখনোই এটা গ্রহণ করতো না। রাফা টাকার বান্ডিলটা হাতে নিতেই বলল, বাপ রে, বড়লোক শ্বশুর হলে এমনই হয়। প্রথমবার ছেলের বউয়ের মুখ দেখেই ডিরেক্ট 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিল। আহা, কি ভালো মানুষ তারা। আচ্ছা জানু, রিজিজু আসবে পরশু? এতক্ষণে মুখে অবগত থাকলেও হুট করেই যেন অন্ধকার ছেয়ে যায় মায়ের মুখে রাফার শেষ কথাটা শুনে। হৃদ আসবে কিনা মায়া নিজেও জানে না, বরং মায়া অপেক্ষায় আছে হৃদের। সে কখন আসবে আর কখন মায়া হৃদের অভিমান ভাঙাবে। অনেক তো হলো এই মান অভিমানের পালা। আজ 3 মাসের ওপর হয়েছে হৃদের সঙ্গে মায়ের দেখা নেই, ঠিকঠাক কথাও হয় না। এই 3 মাসে লাস্ট 2 মাস মায়া কত চেষ্টা করেছে হৃদকে বোঝাতে, কিন্তু হৃদ তো মায়ের কোনো কথাই পাত্তাই দিচ্ছে না। মায়ের তো এখন মনে হচ্ছে মায়া ব্যর্থ হয়ে পড়েছে হৃদের অভিমান ভাঙাতে গিয়ে। কোনো ছেলে মানুষকে এত রাগ করতে দেখেনি মায়া। মায়াকে কিছু বলার সুযোগই দিচ্ছে না সে। এর মধ্যে মায়ের শ্বশুর ওকে দায়িত্ব দিয়ে গেল ওর অভদ্র জামাইটাকে চট্টগ্রাম ফেরাতে। মায়া কিভাবে এই অসম্ভব কাজটা করবে সেটাই চিন্তার বিষয়। মায়া তো এখন কোনো রাস্তাই দেখছে না। মায়াকে মন খারাপ করতে দেখে রাফা বুঝল হৃদ আসবে না পরশু। সেজন্য জুইয়ের কাছে ওদের ফোনটা চেয়ে রাফা বলল, জুই, তোদের ফোনটা একটু দে তো। কেন? আরে এত প্রশ্ন করছিস কেন? ফোনটা দিলেই তো দেখতে পারবি কেন চাইছি। দে না বোন। জুই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে রাফার হাতে তুলে দিতেই রাফা মেসেজ বক্সে গিয়ে
উচ্চস্বরে বলে বলে লিখতে লাগলো, জান, আই এম ভেরি লংলি ফর ইউ, কাম টু মি, আই উইল গিভিং ইউ টেস্টি হানি। রাফার মুখে ভুলভাল ইংলিশ আর অদ্ভুত কথাবার্তা শুনে নাকমুখ ছিটকালো মায়া। রাফার হাতের ফোনটা টানাটানি করে বলল, ছি, কী সব বাজে মেসেজ করছিস তুই? উনি এসব দেখলে আমাকে মেরেই ফেলবে। ফোন দে তুই। রাফাও ফোনটা নিজের কাছে টেনে বলল, আরে জানু, চিল, প্যারা নিস না। বেটা মানুষ এইসব মেসেজে আটকায়, তোকে মারবে না, বরং টান খেয়ে চলে আসবে। মায়া আগের নাই নাকমুখ ছিটকিয়ে বলল, ছি, কি নোংরা মাইন্ড তোর রাফা। দে আমার ফোন দে, তোর আর মেসেজ করা লাগবে না, ফোন ছাড়। আরে জান, প্রমিস করছি আর দুষ্টু কিছু লিখব না, শুধু ভাইয়াকে বলবো কাজ চলে আসতে। সত্যি। মায়া থামলো, সন্দেহ নিয়েও হাত ছেড়ে দিল। মনে করলো সত্যিই বুঝি এবার রাফা ভালো কিছু মেসেজ করবে হৃদকে। কিন্তু মায়ের আশায় রাফা পানি ঢাললো বালতি ভরে ভরে। বেশ সময় নিয়ে কিছু টাইপিং করলো ফোনে। হৃদকে মেসেজ পাঠিয়ে দুষ্টু হাসলো রাফা। জুই মায়া রাফার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তখনও। রাফা ধরা পড়ে যাওয়ার ভয়ে হৃদকে মেসেজটা সেন্ড করে আবার ডিলিট করে দিল, যাতে মায়া সেটা পড়তে না পারে। রাফাকে দুষ্টু হাসতে দেখে পাশ থেকে সন্দেহ পোষণ করে জুই বলল, তুই হাসছিস কেন এইভাবে? রাফা হেয়ালি করে উত্তর দিয়ে বলল, মাশাল্লাহ, আমার মুখটাই তো হাসি হাসি, সেজন্য তোর মনে হচ্ছে আমি হাসছি। আসলে কিন্তু আমি হাসছি না, বুঝলি? তুই আমার ফোন দে। পুনরায় থাবা মেরে ছিনিয়ে নেওয়ার মতো করে রাফার থেকে ফোনটা নিল মায়া। মেসেজ বক্স চেক করতেই সেখানে তেমন কিছুই পেল না, শুধু মায়ের পূর্বের করা মেসেজগুলো ছাড়া। মায়া কপট রাগ দেখিয়ে রাফাকে বলল, সব কিছু ডিলিট করলি কেন? ওনাকে কি মেসেজ করেছিস তুই? রাফা এগিয়ে এসে মায়ের কাজ জড়িয়ে ধরতে ধরতে স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, করেছি কিছু একটা, তবে তুই শিওর থাক জানু, ভাইয়া মেসেজটা দেখা মাত্রই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আসলে বেটা মানুষ নারীতেই আটকায়, বুঝলি? রাফার কথায় মায়া যেন খুশি হয়ে গেল। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি উনি আসবেন? 200 কোটি% শিওর থাকো, ভাইয়া অবশ্যই আসবেন। এখন তুমি আমাদের লাঞ্চ করাও তো জানো, তারপর তোমার জন্য স্পেশাল শপিংয়ে যাব আমরা। রাফার কথায় মায়া কিছু বলবে তার আগেই জুই প্রশ্ন করে বলল, শপিংয়ে কেন? আরে শাড়ি কিনতে হবে না? হঠাৎ শাড়ি কেন? আরে পরশু জানু ওর শ্বশুরবাড়িতে যাবে না, তখন কি সাধারণ ড্রেস পরে যেতে পারবে? বউ বলে কথা, অবশ্যই শাড়ি পরতে হবে জানুর, নয়তো জানুর শ্বশুরবাড়ির মানুষ কি ভাববে বল? রাফার কথায় আপত্তি জানিয়ে জুই বলল, তাই বলে এখন কেন শাড়ি কিনতে যেতে হবে? প্রোগ্রাম তো পরশু, কাল শপিংয়ে গেলেও তো হয়। রাফা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কাল জানু জিজুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, কাল সময় পাবে না, তাই আজই চল। জুই এবার সন্দেহ করে বলল, তুই কিভাবে এত শিওর হচ্ছিস হৃদ ভাইয়া কালকেই চলে আসবে? 3 মাস ধরে ভাইয়াকে মানাতে পারছে না মায়া, আর তোর একটা মেসেজে ভাইয়া কালই চলে আসবে? রাফা ভাব নিয়ে বলল, আসলে এতদিন ওষুধ ঠিক জায়গায় পড়েনি, সেই জন্য ব্যথা ভালো হচ্ছিল না। এখন ঠিক জায়গা মতো মলম লাগিয়েছি, ব্যথা ভালো না হওয়ার চান্স নাই, বুঝলি? মানে? রাফা খানিকটা বিরক্ত হয়ে বলল, আরে চল তো, মানেটা কালই টের পাবি, এখন চল। রাফা হৃদকে কি মেসেজ করলো যার জন্য হৃদ সবকিছু ভুলে চট্টগ্রাম চলে আসবে মায়ের জন্য, তা মায়া জানে না আর না জানতে চাইল। রাফা যাই মেসেজে লিখুক, তাতে মায়ের কোনো আপত্তি থাকবে না যদি হৃদ সত্যি সত্যিই চট্টগ্রামে চলে আসে। তাহলে মায়া শুধু এই মুহূর্তে হৃদকে চায়, সেটা যেভাবেই হোক। এত অপেক্ষা এবার মায়েরও বিরক্ত লাগছে। একটা পড়ন্ত বিকেল, সময় 5:40 ঘরে। মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরেছে জুই, মায়া, রাফা। ইতিমধ্যেই শ্রেয়া নাদিয়া অটো নিয়ে উল্টো পথে চলেও গেল। কোচিং থেকে রাফার বাড়ি কাছেই, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গে হেঁটেই যাবে। সারাদিন ক্লাস শেষ করে 1:30 কি 2টার দিকে বাসায় ফিরে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবারও ফিরতে হয় কোচিং ক্লাসে। রোজকার মতোই আজও সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় 3 জনের মধ্যে টুকটাক কথাবার্তাও হচ্ছিল। এর মাঝে হঠাৎই রাফা মায়াকে প্রশ্ন করে বলল, জানু, জিজু আসেনি এখনো? মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, না। মায়ের কথা শেষ হতে হতে এর মাঝে কথা বাড়ালো জুই। রাফাকে খোঁচা মেরে জুই বলল, তুই না কালকে বললি হৃদ ভাই আজকেই ফিরবেন, কই ভাইয়া তো আসলো না, শুধু চাপা মারলি। জুয়ের খোঁচা মারা কথাটা রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল হৃদ আজকে চট্টগ্রামে ফিরবে, কিন্তু হৃদকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল, জানু রিল্যাক্স, জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পায়নি, দেখতে পেলে এতক্ষণ তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছুই বলল না। এতক্ষণ মায়ের মুড ভালো ছিল,
কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতেই মায়া মন খারাপে ছেয়ে গেল অন্ধকারে। রাফা জুই দুজনই সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করল না হৃদকে নিয়ে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল, আচ্ছা রাফা, তুই ভাইয়াকে কাল কি এমন মেসেজ করলি যেটা টান খেয়ে ভাইয়া চলে আসবে মায়ের কাছে? কি ছিল মেসেজে? জুইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, ছিল কিছু একটা। জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কি ছিল? তোকে বলবো কেন? আমি শুনবো তাই। হুট করে রাফা দুষ্টু হেসে বলল, যা দুষ্টু, খালি নটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুই। এইখানে নটি চিন্তাভাবনা আসছে কোত্থেকে সেটাই বুঝতে না পেরে জুই হতভাগ গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তাভাবনা হয়ে গেল? তুই মেসেজ লিখতে পারবি আর আমি সেটা জানতে চাইতে পারবো না? সত্যি করে বলতো, কি লিখে পাঠিয়েছিস? রাফা আগের ন্যায় দুষ্টু ভঙ্গিতে বলল, টপ সিক্রেট দোস্ত, বলা যাবে না। এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন। তুই তো সিঙ্গেল পাবলিক শোনা নিষেধ। রাফার কথায় জুই 100% শিওর হলো রাফার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু একটা ঝামেলা করেছে হৃদের সঙ্গে। সন্দেহবশিত হয়ে মায়াও কিছু বলতে চাইল রাফাকে, কিন্তু তার আগেই জুই সন্দিহান গলায় আবারও বলল, আমি সিঙ্গেল হলে তুই কি? তুই তো সিঙ্গেল অবিবাহিত মহিলা। তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমাকেও বল শুনি। জুইয়ের কথায় রাফা বেশ হেয়ালি করে বলল, মেসেজটা আমি করেছি সেটা তুই জানিস। জানে হৃদ জিজু তো আর জানে না, বরং তিনি জানেন ওনার বিবাহিত বউ ওনাকে বার্তা পাঠিয়েছে কিছু লিখে। তাহলে আমি এখানে দোষী হলাম কি করে? সব থেকে নিষ্পাপ মানুষ তো আমি, তাই না বল? এতক্ষণ চুপ করে রাফার কথা শুনলেও অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বলল, তুই কি বলবি না রাফা? রাফা আগের নাই হেয়ালি করেই বলল, আরে জানো তুমি কষ্ট করছো কেন? ভাই এমনিতেও তোমাকে আমার মেসেজের ব্যাখ্যা দেবে। একটু অপেক্ষা করো জানো, প্র্যাকটিক্যালি বুঝে যাবা। রাফার কথায় হতাশ হলো মায়া। বুঝতে পারলো সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছুই। সেজন্য হতাশ হয়ে মায়া খানিকটা নরম সুরেই রাফাকে ইমোশনাল করতে চেয়ে আকুতির স্বরে বলল, রাফা বল না দোস্ত, এমন করিস কেন? তোকে আমি ভালোবাসি না বল। মায়ের কথায় গলল না রাফা, বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বলল, ওকে, আই লাভ ইউ টু জানু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তবে এখন টাটা, বাই বাই জানু। আমার বাড়িতে যেতে হবে দ্রুত, কাল দেখা হবে। আজ আসি, বাই। বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো। রাস্তার মাঝে রাফার দৌড় দেখে ভয়ে জুই মায়া দুজনে চিৎকার করে উঠল রাফাকে সাবধানে যেতে বলে। চঞ্চল রাফা দৌড়ে রাস্তা পার হয়ে আবারও চেঁচিয়ে বিদায় নিল মায়া আর জুয়ের থেকে। মায়া রাফাকে সহি সালামতে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজটা নিয়ে আলোচনা করল না। যেখানে হৃদ আসেইনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বা কী হবে। কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফার জোড়াজড়িতে মায়া বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ সকালে জুইকে দিয়ে আরিফ জানায় মায়া আর জুইকে খানবাড়িতে রেখে আসবে আগামীকাল। এর মানে মায়াকে কাল ওর শ্বশুরবাড়িতে যেতে হবে। আর ভাগ্যক্রমে যদি হৃদ খান বাড়িতে আসে তাহলে যেভাবেই হোক মায়ের হৃদের সঙ্গে কথা বলবে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝেই জুই রিক্সা ডাকল। দুই বোন পাশাপাশি বসতেই রিক্সা চলল জুইয়ের বলা অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়া কোলের ওপর ব্যাগটা রেখে দুই হাতে ব্যাগ চেপে রাখল। দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চেনে। ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে। এজন্যই এদের কাউকে না কাউকে মায়ের আশেপাশেই সবসময় দেখা যায়। মায়া চেনে এদের। তাছাড়া হৃদ খান চট্টগ্রামে যখন আসে তখন এদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে। বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করলো হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কাজে তারা একত্রে দাঁড়িয়ে আছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চমকে ওঠার মতো লাফিয়ে উঠল হৃদের সেই বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুই এটা আসিফ ভাইয়া না? মায়ের দৃষ্টি অনুসরণ করে জুই সামনে তাকাতেই দেখল আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফকে দেখে জুইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ এটা তো আসিফ ভাই। জুয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ের পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না রিক্সাওয়ালার উদ্দেশ্যে। অস্থির ভঙ্গিতে মায়ের রিক্সা থামাতে চেয়ে বলল, চাচা রিক্সা থামান প্লিজ, রিক্সা থামান। বলতে বলতেই রিক্সার গতি কমে আসলো ধীরেই, কিন্তু অধৈর্য মায়ের আর সইল না। রিক্সার গতি তখনও পুরোপুরি থামেনি।
এর মাঝেই অধৈর্য মায়া চলন্ত রিকশা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরের ব্যালেন্স রাখতে না পারায় ব্যথা পেল হাতের কোনোয়ে, কিন্তু তারপরও অস্থির মায়ের দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝেই আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেই দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে মায়ের কাণ্ড দেখে আতঙ্কিত হলো জুই। রিকশায় বসে থেকেই মায়াকে সাবধান করে অস্থির গলায় বলল, মায়া আসতে যা। কে শোনে কার কথা? চোখের পলকে মায়াকে আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুই তাড়াহুড়োই রিকশা থেকে নেমে ভাড়া মেটালো দ্রুত। মায়ের পেছন পেছন সেও ছুটল। আসিফ তখন নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। হৃদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণটা আসিফ জানে না, সাহস করে হৃদ থেকে জানতেও চায়নি। আসিফের প্রথমে মনে হয়েছিল হৃদ হয়তো সব মনোমালিন্যতা ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রাম এসেছে, কিন্তু চট্টগ্রামে আসার পরও নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে সে বুঝতে পারল হৃদ খান আসলে বইয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বইয়ের সাথে তার এখনও দেখা হয়নি, তবে যে কোনো সময় হতে পারে সেটা বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খানবাড়িতে যেতে বলেছে হৃদ। কাল সকালে ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খানবাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত সপ্তাহ ধরেই খানবাড়িতে আছে নিহাল খানের সঙ্গে। হৃদের পূর্ব থেকেই আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে খানবাড়িতে থাকতে হবে। আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়ত, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় ফোনালাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়েছিল। এরই মাঝে হঠাৎ মায়াকে খুব কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়াকে খবর দিতে। ভাই, ভাবি এসে। আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়েই ঘুরতে চাইল, কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে গিয়ে পা ফেলে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসায় উচ্চস্বরে বলল, আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না। তার আগে হাত থেকে ফোন পড়ে শরীরে ক্ষয় হারালো। মায়াকে নিয়ে পিছু পা হয়ে ধপাস করে পড়ল সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীরে তাল ধরে রাখতেই হৃদের ডান হাত চলে গেল মায়ের পিঠে। মায়া দুই হাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এই গাল থেকে ওই গাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলো মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু বুঝতে পেরেই যেন বুকের ভেতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে বইয়ের টানে। শরীরের তাজা রক্ত যেন টকবক করছে এতদিন পর বইয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখল আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকটায় তাকিয়ে আছে। হৃদের দৃষ্টির সঙ্গে মিলে যেতেই আসিফ চোরের মতো পালালো জায়গা ছেড়ে, সঙ্গে বয়স্ক লোকটাকেও নিয়ে গেল। রাস্তার পাশাপাশি বিল্ডিং হলেও সামনে গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেট টেনে দিয়ে গেল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মা শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলো সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপরেও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়ের চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কিভাবে হৃদকে বোঝাবে সেজন্য দিশেহারা হয়ে অশ্রু গড়ালো গাল বেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেল হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানে মায়া কান্নায় ফুপিয়ে হৃদের গালে কপাল ঠেকিয়ে রাখলে হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশই নেমে আসলো মায়ার কোমরে। চোখের পলকে যেন হৃদের দুই হাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতের ছোঁয়া পেতেই মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদের হ্যাঁচকা টান পড়ল মায়ের কোমরে। মুহূর্তেই মিশে গেল দুজন। মায়ের ঠোঁট লাগলো হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ মায়াকে আদেশ স্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্ধ্রে রন্ধ্রে। হৃদের কথায় মায়ের লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনের মান অভিমানের ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো মায়া। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেলো এই গাল ওই গাল দুই গালেই। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, এগেইন। বারবার হৃদকে এগেন্ট অ্যান্ড এগেন্ট বলতে দেখে এবার আর মায়া থামল না, বরং নিজের ইচ্ছেতেই হৃদের পুরো মুখে ঠোঁট বুলালো পরপর। মায়ের সান্নিধ্য পেয়ে হৃদও নিজের ক্ষয় হারালো। মায়ের কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশেপাশে অবস্থান দেখে। এই মুহূর্তে দুইজন সিঁড়িতে বসে আছে।
যে কোনো সময় ওপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারে। এমন না দুইজন অবৈধ বা লোকসমাজের ভয় আছে হৃদের, কারো ভয় হৃদের নেই। কিন্তু বউ তার টু পার্সোনাল অংশ, আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মোমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনোই। হৃদ আশপাশটা লক্ষ্য করেই মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই, তাই না? যখন তখন বানরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় শুধু। মায়া গায়ের জামাটা টেনে ঠিক করে হৃদের দিকে তাকালো। হৃদকে কিভাবে বোঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে? এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোনটা আর মায়ের ব্যাগটা উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিন গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করেছিলাম। মায়ের কথাই হৃদ মায়ের আদুরে মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাকচ করে তৎক্ষণাৎ বলল, না আমি কোথাও যাব না, আপনার সাথে থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম, তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুরবাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়ের হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলতে চাইল, আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারপাশ, চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট হতে বিশাল বাড়িটি। অন্ধকার সন্ধ্যায় তারার ন্যায় ঝলমল করছে চারপাশ। মায়া এমনই সন্ধ্যায় হৃদের পাঠানো গাড়ি থেকে নামল আড়ষ্ট ভঙ্গিতে। জড়তার দৃষ্টি ফেলল আশেপাশে। অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল, ব্যস্ত তার পা চালিয়ে। মায়া নীরবে শুধু হৃদকেই খুঁজল আশেপাশে, কিন্তু কোথাও সন্ধানকৃত মানুষটিকে দেখতে না পেয়ে তাকালো সামনে। খানবাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখল দাঁড়িয়ে। তার মধ্যে আরাফ খান, ফাহাদ আর রাদীপকে দেখল একত্রে দাঁড়িয়ে কাজের লোকদের তদারকি করছে ব্যস্ততায়। মায়া সেই দিকেই তাকিয়ে রইল হৃদকে দেখতে পাওয়ার আশায়, হয়তো তাদের আশেপাশে কোথাও আছে। জুই গাড়ির অপর দরজা খুলে নামতে নামতে চারপাশে দৃষ্টি ফেলল খানবাড়ির বিশাল আয়োজন দেখে। ছোট ছোট ফেরি লাইটের আলোয় সন্ধ্যাটা যেন দারুণ লাগছে জুয়ের। মন ছুঁয়ে যাওয়ার মতো শীতল হাওয়া আছে পরিবেশে। জুই বেশ প্রফুল্লতা নিয়েই আশপাশটা দেখতে লাগলো। এর মধ্যেই রাহাত গাড়ির ডিকি খুলে মায়াদের ব্যাগ হাতে নিয়ে বিনয়ে ডাকলো মায়াকে। মায়ের ধ্যান ভাঙতেই রাহাত বলল, ভাবি বাড়ির ভেতরে চলুন। ইতস্ততায় মায়া দ্বিধাবোধ করল বাড়ির ভেতরে যেতে। মায়ের জানা নেই খানবাড়িতে কে কে জানে হৃদমায়ার সম্পর্কের কথা। সবাই কেমন দৃষ্টিতে দেখবে মায়াকে। হৃদের সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়ো করে তো চলে আসলো মায়া, কিন্তু খানবাড়িতে পা রেখে মনে হলো মায়ের এখানে আসাটা উচিত হয়নি, বরং ও ভুল করেছে। সবার মুখোমুখি হওয়ার সাহস মায়া এখনও জুগিয়ে উঠতে পারেনি। খানবাড়ির ফাংশনে খান পরিবারের প্রতিটি সদস্য থেকে তাদের আত্মীয় স্বজনেরা পর্যন্ত উপস্থিত থাকবে। সবাই যদি হৃদমায়ার সম্পর্কের কথা জানে, তবে এজন্য অবশ্যই মায়াকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাছাড়া খানবাড়ির প্রতিটা পারিবারিক ফাংশনে শশীর উপস্থিতি দেখা যায়। আজকেও থাকবে স্বাভাবিক। যেখানে শশী আছে সেখানে মায়াকে কেউ সহজভাবে মেনে নেবে না, এটাও স্বাভাবিক। তাছাড়া শশী বা মায়াকে কিভাবে নেবে তার ভালোবাসার মানুষের বউ হিসেবে? আদৌ কি সেটা সম্ভব হবে শশীর জন্য? হয়তো সম্ভব নয়, কিন্তু তাই বলে মায়ারই বা কী করার আছে এতে? মায়া তো আর প্রেমিকা নয় যে রিলেশন ব্রেকআপ করে নেবে। মায়া হৃদ খানের বিয়ে করা বউ, আর বউদের সাথে স্বামীদের কখনো ব্রেকআপ হয় না, বরং তালাক হয়। আর এখানে মায়া বা ওর স্বামী কখনোই তালাক চায় না। তাই যত কিছুই হোক না কেন, মায়া কোনো কিছুর বিনিময়ে নিজের স্বামীকে ছাড়বে না অন্য কারো জন্য। শশী যদি ওর স্বামীর পাস্ট হয়ে থাকে, তাহলে মায়া প্রেজেন্ট। অতীত সবসময় অতীতই হয়, অতীত কখনো বর্তমান হতে পারে না, আর না মায়া কখনো হতে দেবে এবার। যতই ঝড় তুফান আসুক না কেন, মায়া সব কিছুর সাথে লড়াই করে নেবে। তারপরেও হৃদকে ছাড়বে না। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়ের বুক ভারী হয়ে আসলো তিক্ত ভাবনায়। হুট করেই মায়ের মনে হলো ওর সামনের পরিস্থিতি বেশ জটিল হতে যাচ্ছে। সব কিছু কেমন অন্ধকারে ঘেরা। একদিকে মায়ের পরিবার, তো অন্যদিকে হৃদের পরিবার, সাথে বড় বোনের সংসারে অশান্তিটার কারণও মায়া হতে চলেছে। তিক্ততা ভাবনা, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়া গায়ের ওড়নাটা মুঠোয় চাপল। নীরব চোখে আবারও হৃদের সন্ধান করেই রাহাতকে প্রশ্ন করে বলল, আপনার ভাই কোথায়? মায়াকে কথাটা শেষ করতে হলো না, তার আগেই রাহাত চট করে বুঝে নিয়ে বলল,
হৃদ ভাই তো বাড়িতে নেই ভাবি, ভাই আছেন ওনার বাবার সাথে। আসলে সামনে নির্বাচন তো, তারপর আবার ভাই অনেকদিন পর চট্টগ্রামে আসলো, সেজন্য দলের সদস্যদের সাথে আলোচনা মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরতে পারবে না ভাবি। মায়ের বুক ভরা কষ্টটা যেন দ্বিগুণ হলো। হৃদের আশায় এই বাড়িতে এসেছিল সে, এখন হৃদকে না পেয়ে মায়া যেন মুহূর্তেই অসহায় হয়ে পড়ল। একদিকে হৃদের পরিবার তো অন্যদিকে সবার কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি সে কিভাবে হবে। হৃদ তো মায়ের পাশে নেই, কিভাবে জবাব দেবে মায়া? আমি এখানে এসেছি সেটা আপনার ভাইয়া জানে? আগের নাই রাহাতের ঝটপট উত্তর আসলো তক্ষুনি। কি বলেন ভাবি, ভাই জানবে না আপনি এসেছেন সেটা? ভাই তো আমাকে গাড়ি দিয়ে পাঠালো আপনাকে এখানে নিয়ে আসতে। ভাই বাসায় ফিরে যেন আপনাকে দেখে, এই জন্য। অস্বস্তির মায়া ছোট করে উত্তর করল রাহাতকে। ও জি ভাবি, চলুন। মায়ের সামনে হাঁটতে গিয়েও থেমে যায়। পেছনে ফিরে ইতস্ততায় রাহাতকে বলল, সবাই কি আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়ের কথাটা প্রথমে বুঝতে না পেরে খানিকটা অবাকের সুরেই মায়াকে জিজ্ঞেস করে রাহাত বলল, সবাই আপনার উপর কেন রাগ করবে ভাবি, কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ের অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে গিয়ে জুয়ের সঙ্গে চোখাচোখি হলো। জুই মায়ের কথায় ওর দিকে কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আপাতত সেও রাহাতের মতো জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ের উপর রাগ করে থাকবে, কিসের জন্য? মায়া নিজের অপরাধী দৃষ্টি জুই থেকে সরিয়ে তাকালো রাহাতের দিকে। মিহি স্বরে পুনরায় বলল, আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কেউ? আবারও মায়ের অল্প কথাতেই চট করে বুঝে গেল রাহাত। মায়াকে আশ্বস্ত করে বলল, না ভাবি, আপাতত কেউ রেগে নেই আপনার ওপর। সবাই আপনাকে ফাহাদ ভাইয়ের শালি বলেই জানে এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা এখনো জানে না। যদি জানতো তাহলে অবশ্যই এই নিয়ে দাদা দাদি বা অন্য কেউ আমাকে প্রশ্ন করত। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়ত। যেহেতু এসব কিছুই হয়নি, তার মানে এখনো কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন ভাবি, এইসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না। ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভেতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভেতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে। চলুন। রাহাতের কথায় মায়া আশ্বস্ত হলো। মনে হলো আসলে হৃদ আছে ওর পাশে। যে কোনো কঠিন সময়ে হৃদ কখনোই মায়াকে একা ছাড়বে না। মায়া স্বস্তির হতে হতে পা চালালো সামনে, সঙ্গে জুয়ো হাঁটল। কিছুটা পথ সামনে যেতেই চোখে পড়ল রাদীপকে। তৎক্ষণাৎ প্রফুল্লতায় ভাবি বলে মায়াকে চিৎকার করে ডাকতে গিয়েও থেমে গেল আশেপাশের কোলাহল পরিস্থিতি দেখে। এত মানুষের সামনে মায়াকে ভাবি বলে ডাকাটা দৃষ্টিকটু দেখাবে, যেহেতু এখনও হৃদ পারিবারিকভাবে মায়াকে নিজের বউ বলে পরিচয় করায়নি। সেহেতু রাদীফের এই মুহূর্তে মায়াকে ভাবি ডাকাটা যুক্তিসঙ্গত দেখাবে না। এতে মায়ার অসম্মান হতে পারে। আবার ভাবিকে বিয়ান বলে ডাকাটাও রাদীফের পছন্দ নয়। সেজন্য চুপ করে গিয়ে নিজের কাজে মন দিল। যেদিন সসম্মানে মায়াকে সবার সামনে ভাবি ডাকতে পারবে, সেদিন না হয় ভাবি ডাকবে। ততদিন না হয় সবার অগোচরেই ভাবি ডাকলো মায়াকে। তারপরেও বড় ভাইয়ের বউকে অসম্মানজনক কোনো কিছুই ডাকবে না সে। রাদীফের সঙ্গে দাঁড়ানো ফাহাদ দুই শালিকে দেখতে পেয়েই হাসি মুখে এগিয়ে আসলো মায়া আর জুয়ের দিকে। বড় ভাইয়ের মতো স্নেহময় হাত বুলালো মায়া জুয়ের মাথায়। কুশলাদি বিনিময় করেই রাহাতের থেকে মায়াদের কাপড়ের ব্যাগটা নিতেই রাহাত তাড়াহুড়ো করে চলে গেল হৃদের উদ্দেশ্যে। ফাহাদ মায়াদের নিয়ে প্রথমেই গেল আরাব খানের কাছে। তিনি মায়া জুইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসতেই মায়া সালাম দিয়ে বিনয়ে বলল, আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? মায়ের সালামের উত্তর দিতে দিতে আরাফ খান বলল, আলহামদুলিল্লাহ ভালো নাতনি সাহেবা। তবে তুমি একদিন আমাকে নানা ভাই আর আজ আবার দাদা ভাই ডাকছ কেন? ব্যাপারটা কি? নানা ভাই ডাকো সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো কার সম্পর্কের সূত্র ধরে বলো তো একটু শুনি। আরাব খানের কথার যুক্তিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাব খানকে দাদা ভাই ডেকেছে সে। চট করে বলতে পারল না মায়া। অসহায় মায়া ধরা পড়ার ভয়ে আবারও রাদীফের দিকে তাকালো। রাদীফ মায়ের ভয়ের কারণটা বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ের কথার উত্তর দিয়ে আরাব খানকে বলল, তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী, তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ, তার একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসেবে তোমাকে দাদাভাই ডেকেছে তাই মায়া। রাদীফের সম্পর্কের মার প্যাচ আরাব খানের মাথায় ঢুকল না, আর না ঢুকলো মায়ার মাথায়। তারপরও রাদীফের কথায় মায়া কেমন বোকার মতো মাথা কাত করে সম্মতি দিল। চতুর আরাব খান কেমন বোকার মতো হিসাব মিলাতে বসল আসলে রাদীপ ওনাকে কোন সম্পর্কের মার প্যাচ বোঝালো এতক্ষণ। ফাহাদ যখন একইভাবে হাসছিল তখন রাদীফ তাড়া দিয়ে বলল, ফাহাদ ভাই তুমি ওনাদের বাসার ভেতরে নিয়ে যাও, এই দিকটাই পুরুষ মানুষ বেশি। ফাহাদ মায়াদের নিয়ে চলে যেতে চাইলে জুয়ের সঙ্গে রাদীফের চোখাচোখি হয়। সৌজন্যের খাতিরে জুই নিজেই আগ বাড়িয়ে রাদীপকে কুশলাদি করে,
কেমন আছে জানতে চায়। রাদীপ হাসি মুখে উত্তর দেয়। দুজনের মধ্যে অল্প কুশলাদি বিনিময়ে জুই যখন রাদীপকে ক্রস করে সামনে যেতে চাইল, তখনই চোখ পড়ল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আয়নকে। চমকে ওঠার মতো জুই পিছনে তাকালে দেখল রাদীপ তখনও জুইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে। জুইয়ের তাকানোতে রাদীপ মজা করে বলল, বিয়ান, এতবার ঘুরে পেছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনার। আপনি বরং ভেতরে যান, আমি হাতের কাজটা শেষ করেই আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখবেন আমাকে। রাদীপের অল্প দুষ্টুমিতে কেন জানি জুইয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। নিশ্চয়ই রাদীপের কথাবার্তা সে সব শুনেছে, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ন কিছুই শুনছে না। আর যদি শুনেও থাকে তাহলে আয়নের রাদীপ বা জুইকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। জুই আর পিছনে তাকালো না, বরং আয়নকে দেখতে দেখতে সামনে এগোলো। কেন জানি আয়নের জুইকে ইগনোর করাই খুব দহনে পড়ছে জুই। যদিও জুই চেয়েছিল আয়ন জুই থেকে দূরে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়নের দূরত্বটা স্বাভাবিকের ন্যায় মেনে নিতে পারছে না জুই। জুইয়ের মনে হচ্ছে আবার আগের মতো হয়ে যাক দুজনের সম্পর্কটা, আয়নের সঙ্গে রাতভর কথা বলা হোক জুইয়ের। আচ্ছা, জুই কি আয়নের সঙ্গে আবার কথা বলে দেখবে? একটু কুশলাদি বিনিময় করলে তো মন্দ হয় না। ধীর স্থির চিন্তা ভাবনায় জুই আয়নের বরাবর যেতেই প্রথমে আস্তে করে সালাম দিয়ে জুই বলল, আসসালামু। জুইয়ের সালামটা শেষ করার আগেই আয়ন জুইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুই স্তব্ধ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে। জুইয়ের বুঝতে দেরি হলো না আয়ন ওকে সরাসরি ইগনোর করছে। অকারণে জুইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয়ে তিক্ত দহনে পড়ল। ভেতরকার হাহাকার কষ্ট চেপে মায়াদের পেছন পেছন হাঁটতে লাগলো। আরাফ খান রাদীফের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে কি হলো রাদীফ। তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতো বলল, একটু সহজ করে বলতো রাদীফ। আরাফ খানকে খোঁচা মারার মতো রাদীফ বলল, তুমি না ইন্টেলিজেন্ট মানুষ, সামান্য একটা সম্পর্কের হিসাব মেলাতে পারছো না তুমি? দাদি যে কি দেখে তোমার সাথে এত বছর সংসার করে গেল আল্লাহই জানে। রাদীফের কথায় খেপে গেল আরাফ খান। ওনার বউকে নিয়ে খোঁচা মারা গায়ে লেগেছে যেন। এই, তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর বউয়ের শ্বশুরের বাপের ছেলের ছেলে বউকে টানছ বলো? এই প্রথম আরাফ খান মনে হয় কারো কথায় চুপ হয়ে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদীফের বলা সম্পর্কের হিসাব মিলাতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদীফও স্থান ত্যাগ করল, নয়তো বলা যায় না কখন আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপ্যাচ মিলাতে। আরিফ ভাই কেন আসলো না তোদের সাথে জুই? হাতের ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপের গলায় প্রশ্ন করল জুই মুক্তা। আক্ষেপের গলায় প্রশ্নটা করল জুইকে মুক্তা। মায়া ওয়াশরুমে। জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথায় জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ার নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একাই পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়ল যার জন্য বোনের শ্বশুরবাড়িতে আসতে পারছে না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এই জন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকমতো বাসায় ফিরতে পারে না। অনেকদিন তো আরিফ ভাইয়া ভোর রাত্রে বাসায় ফেরে। যদিও জুইয়ের কথাগুলো সত্যি, তারপরেও আরিফের খানবাড়ির অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ের প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততার অজুহাতে গোপন করে গেল জুই। মন খারাপে মুক্তা থেমে নেই। আজ 3 মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই 3 মাসে মুক্তা 2-1 বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়ি বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারো দেখা পায়নিও। হুট করেই আবার মায়ের ফিক্সড হওয়া বিয়েটা ক্যান্সেল করলো আরিফ। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো। মানহানির মামলা দিতে চেয়ে হুমকি ধামকি দিয়েছিল, কিন্তু নাদিম ছেলেটা সেদিন শরীফুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখল। আবার শরীফুল ইসলামের সঙ্গে কথাও বলেছিল আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে 2 পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শরীফুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে। এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়াই আরিফ বিয়েটা ক্যান্সেল করে দেয়, তাহলে স্বাভাবিকের নাই সবার সম্মানে আঘাত লাগবে। এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা করবে। সেজন্য শরীফুল ইসলাম চেয়েছিল মায়াজুইকে নিয়ে আরিফ আশুগঞ্জে ফিরুক। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবেই হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দেবে আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করত মায়ার পরিবার।
অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষার জন্য হলেও মায়াকে চেয়ারম্যানের পরিবারে বিয়ে দিতে হতো। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু সবাই বিয়েটা সম্পূর্ণ করতে চাইতো যেভাবেই হোক। কিন্তু আরিফ এই সব কিছু তোয়াক্কা করল না। হুট করেই মায়ের বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ। ফোনে নাদিমের সঙ্গে আরিফের কি কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবাই বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ের বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনও আগের ন্যায় আছে। শরীফুল ইসলাম কিছু সময় চেয়ে নিয়েছেন চেয়ারম্যানের থেকে। নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলেই এই নিয়ে কথা বলবেন সবার সাথে। ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিলেন চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ের বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য। না নিজের বাড়িতে যাচ্ছে আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরে চট্টগ্রামে আছে মায়ারা। মুক্তা অনেকটা দিন পর বোনদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়েরা এখানে এসেছে পর থেকেই বোনদের সাথে আছে সে। সন্ধ্যায় মায়াদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসে উক্ত কথাগুলো বলছিল মুক্তা। মন খারাপে একইভাবে মুক্তা বলল, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজর দেখা যাবে না ভাইদের? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আবার এখানেও আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকায় গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুরবাড়ির মানুষের ওপর, এজন্যই যেতে চাইছে না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা 3 বোনের মাঝে মুক্তা বেশ চতুর। অল্প সময়ে সবকিছু চট করে ধরে ফেলতে পারে সে। হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতে জুইকে এতক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুই হাতের তোয়ালেটা বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি হয়ে বসল। তেমন কিছুই না আপু, তুমি ভুল বুঝছ। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুরবাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুরবাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুই, তুই কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা, তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের মুক্তা বলল, আচ্ছা মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুই। একইভাবে জুই উত্তর দিয়ে বলল, না আপু নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যে বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল? ওর নিশ্চয়ই আরিফ ভাইয়াকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তার একের পর এক ধারালো প্রশ্নবাণে এবার যথাযথভাবেই জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়ার সম্পর্কের কথা মুক্তার কানে যায়, তাহলে সেটা ওদের পরিবারের কানে পৌঁছে যাবে মুহূর্তেই। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যে বলল, না আপু তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশনে নেই, করলে সেটা তোমার চোখে পড়তো না? ও যেই গবেট সবার আগে তোমার কাছেই ধরা পড়তো এটা। জুয়ের কথাটা মুক্তার যুক্তিযুক্ত মনে হলো। ওদের 3 বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের, কোনো কাজ করলে সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। যদিও মায়ের কোনো রিলেশন থাকতো, তাহলে অন্তত জুয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুই তো আর মুক্তাকে মিথ্যে বলবে না, কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ ভেঙে দিল সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে আজ রাতেই একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসেবে ও যাবে আরিফের কাছে, আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এইসবের ফাঁকে সুযোগ করে জেনে নেবে মায়ের বিয়েটাতে কেন না করেছে আরিফ। মুক্তা জুইকে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নেব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ের সন্ধান করে মুক্তা বলল, মায়া কই রে জুই? জুই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশরুম। এই তো আমি আপু। জুইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এরই মাঝে মুক্তার কথাটা শুনে সে উত্তর করল। মায়াকে ডেকে মুক্তা বলল, আয় এদিকে আয়, নাস্তা করে যা।
মায়া এগিয়ে এসে জুয়ের বিছানার উপরে রাখা তোয়ালেটা তুলল, হাত মুখ মুছতে মুছতে বসল জুয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতের গ্লাসে চুমুক শেষ করতে করতে 3 বোনের মধ্যে গল্পের আসর জমল। সেই আড্ডার মাঝে উপস্থিত হলো সেজুতি শশী। শশীকে দেখে জুই তাকালো মায়ার দিকে, মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুই চোখের ইশারায় আশ্বস্ত করল মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিকের ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্যোজ্জ্বল মুখে মায়ের পাশ ঘেঁষেই বসল। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নুদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ের মধ্যেই সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদিফ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে, রাদিফ আর ফাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুর যাবে। যেহেতু ওরা দুজন সেদিকেই যাবে, এজন্য ভাবল মুক্তাকেও সঙ্গে নিয়ে যাবে। কিন্তু মুক্তার খোঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছাতেই সেখানে মায়াদের সঙ্গে সেজুতি শশীকে দেখতে পেল। হাতের স্পিডের ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বইয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছ কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথাই জুয়ে মজার ছলেই উত্তর করল, দুলা ভাই আপনার। ফাহাদ জুয়ের কথায় তাল মিলিয়ে একইভাবে বলল, বাপরে, তাহলে আজকের ভিলেন মনে হয় আমি? জুই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ের দিকে বাড়িয়ে দিতেই মায়া কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিয়ে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফের দেওয়া ক্যানটি খুলে মায়া তাতে চুমুক বসালো। রাদিফ পাশ থেকে টুল এনে মায়ের মুখোমুখি বসল। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। সে যদি রাদিফকে বলল, আমার ক্যান কই রাদিফ ভাই? রাদিফ ঠান্ডা ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদিফের সঙ্গে মায়ের স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদেরও চোখে লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদিফ নিজের জন্য 2টো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদিফ হয়তো নিজের জন্যই 2টো নিয়েছে। কিন্তু এখানে এসে সে একটা মায়াকে ধরিয়ে দিতে দেখেই বুঝতে পারল তখন রাদিফ 2টো নিজের জন্য নয়, বরং একটা মায়ের জন্য নিয়েছিল। সেজুতির কথার রেশ টেনে ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইল মায়াকে নিয়ে। মস্করার ছলে বলতে চাইল, আমার মায়া রাদিফের বিয়ান বলে কথা, বিয়ানের জন্য শুধু ক্যান কেন, আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানল রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান ঢেলে দিয়ে বলল, মায়া বিয়ান নয়, ছোট বোন হয় আমার। এরপর থেকে এইসব মজা করবা না ফাহাদ ভাই। মায়া রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছিল দেখে প্রথমে মুক্তাও সন্দেহ করেছিল, হয়তো রাদিফের সঙ্গে মায়ের কিছু চলছে ভেবে ধারণাও করে নিয়েছিল মনে মনে। কিন্তু রাদিফ যেন মুহূর্তেই ফাহাদকে নয়, বরং মুক্তার ধারণাও ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করল। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদিফ মায়ের মতো জুইকেও নিজের বোন বলে দাবি করল। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাকর হতে পারে, এটা ভেবেই সে শশীকে নিয়ে রাদিফকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য তো অন্তত একটা ক্যানের বোতল আনা প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিকের নাই নিজের ভাবি বলতে মুক্তাকে ধরে নিল, কারণ মায়ের বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়। সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মেনে বলল, ভাবির জন্য তুমি আছো তো, আমি আনবো কেন? তোমার বইয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বইয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বইয়ের কথা বললাম। শশী তো হৃদের হাফ বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতো 4 জোড়া চোখ তৎক্ষণাৎ মায়ের দিকে তাকালো। রাদিফ জুই মায়াকে লক্ষ্য করতেই দেখল ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে। অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে আছে। রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদকে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী, ওদের দুজনের প্রেম তো 1 দিনের 2 দিনের নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জায় মাথা নুইয়ে হাসল শশী। মায়া হাতের বোতলটা 2 হাতে চেপে বসল শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাটার মতো বিচ্ছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটা ভাবতেও যেন মনে অদৃশ্য জখমে খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে ঝুঁকে বসে আছে। জুই মায়ের অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ের হাতটা চেপে বসল সবার অগোচরে। রাদিফ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের ওপর বিরক্ত হলো। খানিকটা রাগ নিয়ে সরাসরি বলল,
ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কিনা, তবে এইটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, আমার বাবা মা, আমরা তিনজনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞেস করে নিও। কথাটা বলে রাদীপ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ, মুক্তা, সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখেই বোঝা যাচ্ছে। তবে শশী রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করল, কাউকে কিছু না বলে। মায়া তখনও ঝুঁকে বসে আছে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদিফের এই কথাগুলো যে এখানেই শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা তিনজনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দেবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতে কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া জুইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়া রাদিফের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্টে সারা রাত পার করলো হৃদের অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারো দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়িতে মেজবানে আসবে বলে আশ্বস্ত করল মুক্তাকে। কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল। সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচয়ে ঘুম থেকে উঠে হৃদের খোঁজ করল। শোনা গেল হৃদ তখনও বাসায় ফেরেনি। এক বুক কষ্টে মায়া তখন কেঁদেই ফেলল। ডাগর ডাগর আঁখিদয় চিকচিক করে উঠল নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে খেপে যায় জুই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে, যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচইয়ের মধ্যেই সকলেই রেডি হলো। মায়াও সাধারণ থ্রি পিস পরে সবার সাথে বসে আছে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যেই বাবুর্চির রান্নাবান্নার বিশাল আয়োজন শেষ হলো। 11টার ভেতরে খাওয়া দাওয়ার কাজ শুরু করবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরা সকাল থেকেই আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় আশায় মায়ার মন বিষিয়ে উঠছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথেই দোতলার গেস্ট রুমে ছিল। হৃদ বাড়িতে ফিরেছে শুনেই দোতলার করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকাতেই দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরও ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচে তাকিয়েছিল। হঠাৎ কেউ ডেকে উঠল মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতো তাড়াহুড়োই সোজা হয়ে দাঁড়ালো। মাথার কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? জি, আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভেতরে যান, রেডি হন গিয়ে। মায়া অস্বস্তিতে আঁচড়ে মাথার কাপড়টা আরও একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেজন্য একটু দাঁড়িয়েছিলাম, এখনই চলে যাচ্ছি। মায়ের কথায় নিহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুরবাড়ি এইটা, আপনি যেখানে খুশি সেইখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন, এই বাড়ির বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খানবাড়ির বউ হিসেবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ের আর সাহস হলো না নিহাল খানের মুখে মুখে আরও কিছু বলার। কেমন রোবটের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরল জুয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য। কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারই পরবে না আজ। যদি কেউ জিজ্ঞেস করে মায়া কেন আজ শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দেবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খান বলাতে মায়ের শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও যদি মায়া শাড়ি না পরে তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে। যেটা মায়া করতে চায় না বলে দিমনা করে শাড়িটা পরেই নিল। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবে সেই চিন্তায় ভয়ে থাকলো। মায়ের শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা হাতে নিজের দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে কয়েক সেকেন্ড মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে শাড়িতে মায়া। এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ের সামনে বসে কুচি গোছাচ্ছিল। মায়া মুক্তাকে দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছে এটা। বাহ, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলেই মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরও তোদের জন্য দুটো শাড়ি এনেছিলাম,
রাদীপ বলল নিহাল আঙ্কেল নাকি মেয়েদের সবাইকে আজকে শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ কেন এই কথাটা বলল জানি না, তারপরেও গুরুজন যেহেতু আদেশ করেছে, জুই তুইও একটা শাড়ি পরে নে, কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছে, ওনার সাথে দেখা করে আসি, কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুক্তা চলে গেল। মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রেলিংয়ের নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করল নোনা জলে। ভগ্ন হৃদয়ে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচে থেকে ওপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের ধকলে শরীর রু রু করছে ক্লান্তিতে। লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতেই চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতো সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ের দীঘল চুলগুলো এলোমেলো হাত খোপা করে সাজুগুজুবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ের সৌন্দর্য যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতে চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আবারও কোনো কিছুর সন্ধান করতে হৃদ কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ের বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তের মাঝেই কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করেই ধাক্কা মেরে নিজের থেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের বাহু পেঁচিয়ে বলল, শরীরের তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে হাতে ধরিয়ে দেব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতো চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতেই মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছুবেন না, যান। তাহলে কাকে ছোব? আপনি রাতে আসেন নাই কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি ডেকেছেন যে আসব? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতো কাজ করেছেন যে কল রিসিভ করব? হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ের চোখের পানি মোছার চেষ্টা করল না, বরং মায়ের থুতনি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? মায়া হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছেন? আমার সিস্টেমের সমস্যা আছে, চলে না, অচল, আর কি কি যেন ছিল। হৃদের কথাটা মায়ের বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ের অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ের গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন, নিজেকে কিভাবে বাঁচান আমি দেখব। এবারও হৃদের কথার যথার্থ অর্থ মায়া বুঝল না, বরং মায়া মনে করল সে আবার কোনো ভুল করেছে, যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সত্যি বলছি। আপনার কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি তো, আমিই করব। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যিই আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তেই মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি। কিসমি। হৃদের সোজাসাপটা কথাই মায়ের লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তেই চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকের দৃশ্যগুলো। মায়া লজ্জায় নতমস্তিষ্ক হতে চাইলে হৃদ ওর গাল চেপে থাকার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎই নরম হয়ে আসলো। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি ভেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দুহাত ভিড়ালো। মাথা ঝুঁকে কপাল ঠেকালো মায়ের খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতেই মায়া কেঁপে ওঠে, হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরল মায়াকে। নিজের সাথে মিশে মায়ের কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করেই হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়া ভয়ে কোনোরকম কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, রাতে আমার রুমে আসবা। মায়ের উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেল মায়ের গালে। তারপর এগাল ওগাল দুই গালে একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেক সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে।
যখন নিজেকে ধাতস্থ করতে পারল মায়া কি হয়েছে ওর সাথে, তখন লজ্জায় 2 হাতে মুখ ঢেকে নিল মুহূর্তেই। হৃদের পেছন পেছন রুমে না গিয়ে বরং উল্টো দৌড়ে নিজের রুমে গেল। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতো সাহস হলো না আর।